জি। জি, বলবেন। থ্যাংক ইউ হুমায়ুন তোমাকে। আর আমার দর্শক যারা আছেন তাদেরকে সবাইকে আমি আসসালামু আলাইকুম। সবাই আমার এই ইন্টারভিউটা দেখবেন এবং আমি এতটুকুন মিথ্যা বলব না। ওই যে হুমায়ুন যে প্রশ্ন করল যে আল্লাহ তো একদিন না একদিন আমাদেরকে নিবে এটাই স্বাভাবিক। আমরা মৃত্যুর স্বাদ তো নিতে হবে সবারই। কিন্তু সেটা স্বাভাবিক মৃত্যু হওয়া উচিত। সেটা কোনো অস্বাভাবিক মৃত্যু এটা মেনে নেওয়া যায় না। আর হচ্ছে অঞ্জনা আপার মৃত্যুটা হচ্ছে গিয়ে অ্যা এটা অপমৃত্যু। কাউকে মারতে গেলে হত্যা করাটা কিংবা ছুরির আঘাত করে মারা, বিষ প্রয়োগ করে মারা ওইটা করতে হয় না। মানুষকে মেন্টাল টর্চার এই এইজে আইসা আরকি। অঞ্জনা আপার যে এইজটা ছিল, সেই এইজে এসে আমার মনে হয় তাকে মেন্টাল টর্চারটা বেশি করা হয়েছে। হ্যাঁ? খুনের বলব না কিংবা তাকে মারছে এটা বলব না। মানে তাকে মেন্টাল টর্চারে কিন্তু একটা মানুষ মারা যায়। অনেক সময় ডিপ্রেশন মানুষ থাকে যখন ডিপ্রেশনে থাকে তখন কিন্তু আ তার পাশাপাশি যদি আবার মেন্টাল টর্চারটা করে তাতে করে কিন্তু মানুষের মরণটা আইসা পড়ে। এটা এটা মানে হয়ে যায় আরকি। এটাই। তবে অঞ্জনা আপার সাথে আমার ১ তারিখে ডিসেম্বরের ১ তারিখে আমাদের আমাদের চিত্রনায়িকা মুক্তি, চাঁদের আলো খ্যাত মুক্তি, আনো আপার মেয়ে। ওর জন্মদিন ছিল। ওখানে আমাদের লাস্ট দেখা হয়েছিল আরকি। তো ওখানে যখন গিয়েছে আপাকে দেখে মনে হয়নি যে আপা অসুস্থ। একদম মনে হয়নি। একদম হাস্যোজ্জ্বল ছিল উনি। আম হাস্যোজ্জ্বল ছিল, আমাদের সাথে কথা বলল। লাস্ট মুহূর্তে আমরা একটু নাচানাচি করলাম। আমি, আপা, নতুন আপা, তারপরে আরো অনেকেই ছিল। আমরা নাচানাচি করলাম। তখনও মনে হয়নি তখনও মনে হয়নি যে আপা আর থাকবে না। এরকমটা তো মনে হয় না। তো আসলে মৃত্যুটা কখন আসে কেউ বলতে পারে না। তাই না? ওই সময়টায় আপাকে মনে হয় নাই। সুস্থ মনে হয়েছিল আপাকে। দেন আম ১৪ তারিখে আমাকে মনি নামের যে ছেলেটা, এই যে মানে ওই যে অ্যাসিস্ট্যান্ট, এই কাজের ছেলেটা যে আমাকে কল করলো। হ্যাঁ? এই সন্ধ্যা ৬টা তো ওই কাজের ছেলেটা আমাকে ফোন করে। মনি যে ছেলেটা আমরা শুনেছি যে আপার কাজের ছেলে। পরবর্তীতে ওর মুখেই শুনি মানে নিজের ঢোল নিজে বাজায় যে আমি আপার মানে অঞ্জনার ছেলে। অঞ্জনার ছেলে। আমি তোমাদের অঞ্জনার ছেলে। তো অঞ্জনা আন্টির অঞ্জনা আপার ছেলে যদি হয়ে থাকে তাহলে আমি ৯ বছর বয়স থেকে আমি ইন্ডাস্ট্রিতে। আমি তো দেখি নাই অঞ্জনা আপুর কোনো ছেলে-মেয়ে আছে। ২ জন পালিত আছে এটা জানি। ও আমাকে ফোন করেই হঠাৎ করে মানে আমাকে ফোন করলো, করে বলতেছে, "বেবি আন্টি।" আমি বলছি, "এই তুই আমাকে আন্টি বলতেছিস কেন? হ্যাঁ? আর কি হইছে বল? কেন? কে?" আমি বলছি, "কে? তুই কে?" বলে কি, "মনি।" আমি বলছি, "কোন মনি?" বলে কি যে, তোমাদের অঞ্জনা আপার ছেলে মনি।" তা আমি বললাম, "অঞ্জনা আপার ছেলে মনি, তুই যে পরিচয় দিচ্ছিস না, এই পরিচয়গুলা তো কথা ওঠে ইন্ডাস্ট্রিতে যে কেমন ছেলে, কি ছেলে?" এরকম আমি বলছি কথাটা। বলার পরে ও বলতেছে, তাহলে হঠাৎ করেই আমাকে এমন একটা কথা বলছে, সেই কথাটা আমি মুখে বলতে পারবো কিনা পারবো না, সাহস নাই আমার। তারপর আমার বলতে হবে কথাটা, বলতে হবে। সেটাও আমাদের একটা লিজেন্ড অভিনেত্রীর নিয়ে কথা উঠছে। ওই ছেলে যে কথাটা বলছে, সেটা যদি আমাদের শ্রদ্ধেয় আলমগীর ভাই শুনে কিংবা আরো যারা আছে সিনিয়র তারা শুনে, তারাও কিন্তু তাই এই ছেলেটাকে আমার মতো করেই ধিক্কার জানাবে। হ্যাঁ? তো ছেলেটা বলতেছে, "আন্টি তুমি ওদিনকে না আম্মুর সাথে এটা করাটা উচিত হয় না।" আমি বলি, "কি করছি তোমার আম্মুর সাথে আমি? তোর আম্মুর সাথে কি করছি?" যেহেতু পরিচয় দিচ্ছে ছেলে, সেহেতু আমি ওইটাই বলছি যে, "তোর আম্মুর সাথে আমি কি করছি?" বলতেছে যে, সবাই বলছে বেবি আন্টি এত ভালো মানুষ, বেবি আন্টি সবাইকে রেসপেক্ট করে কথা বলে। কিন্তু ওইদিন অঞ্জনা আমার আম্মুকে তুমি আ করো নাই, অনার করো নাই।" তো আমি বললাম, "তোর কাছ থেকে আমার courtesy মেইনটেইন করা শিখতে হবে? আচ্ছা যাই হোক। তোর সাথে আমি কোনো কথা বলতে রাজি না মনি। তুই ফোনটা রাখ, আমি আপুর সাথে কথা বলব।" আমি এটা বলছি। বুঝছো? যে আমি আপুর সাথে কথা বলব। তো পরে আমি আপুকে কল দিলাম। আপু ২ বার ৩ বার কল দিছি, আপু ধরে নাই। তো এর মধ্যেই ও যখন লাইনে ছিল আমার সাথে, বাই দিস টাইম আমি একটা কথা বলতে ভুলে গেছি। ও যখন লাইনে ছিল তখন আমাকে বলতেছে যে,
আমি বললাম, এই তুই কবেকার ছেলে মনি, বল তুই বুলি ভাইয়ের কবেকার ছেলে? বুলি ভাইকে আমি 9 বছর বয়স থেকে চিনি। বুলি ভাইয়ের তো কোনো ছেলে সন্তান নাই, তো তুই ছেলে পরিচয় দাস কেন? বলে কি কেন? জুলি, জুলি আছে না, জুলি, তারপরে বিউটি আছে না, বিউটি। আমি বললাম, ও জুলি, জুলি হচ্ছে গিয়ে বুলি ভাইয়ের পালিত সন্তান, মানে ছিল আর কি, দত্তক নিছিল। তো নেওয়ার পরে দিয়ে যে এরপরে ওরে পালার জন্য বিউটিরে নিয়ে আসছে। মানে যে রিপন যে ছেলেটা জামাই জামাই বলতেছে, এই যে এনার যে ওয়াইফ বিউটি, বিউটি হচ্ছে গিয়ে জুলিকে পালার জন্য আসছে। ঠিক আছে, যেহেতু বুলি ভাই থাকতো না তখন, অনেক শুটিংয়ে ব্যস্ত থাকতো, বাড়িতে জুলি একা থাকতো, তার জন্য ওই মেয়েটাকে আনা হয়েছে। তো তুই এরকম কথা বলতেছিস, ফাট করে এমন কথা বলছে। বলে কি, যাই আপনি এই কথা বলতেছেন, তাহলে ইয়ে কি বলে, নতুন আন্টির ইয়ে বাবুল আঙ্কেলের মেয়ে কি ফারা, জিসা, বাবুল আঙ্কেলের মেয়ে জিসার সাথে কম্পেয়ার করা তো ওর সাজে না। তখন আমার অনেক উত্তেজিত হয়েছি আমি। তো যেহেতু আমার কাছে নতুন আপা কিন্তু আমার কাছে স্পেশাল। আমার কাছে কেন নতুন আপা স্পেশাল, আমি ছোট থেকে তার ভক্ত ছিলাম। আমি ইভেন যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, আমি নতুন আপার সাথেই কাজ করি। হ্যাঁ, তো সেই থেকে সে আমাকে বোন ডাকছে, আমি নতুন আপার ছোট বোন হিসাবে আমাকে সব জায়গায় পরিচয় দেয়। তো যখন নাকি নতুন আপার মেয়ের কথাটা উঠছে, যে জিসা কি বাবুল আঙ্কেলের ছেলে মেয়ে, জিসার কথা বললো আর কি, তখন আমি বলছি যে আমি আশ্চর্য হয়ে গেছি যে তখন অঞ্জনা আপা বুঝে গেছে যে বেবি এই কথাটা অবশ্যই নতুনের কানে যাবে, কথাটা এটা অনেক বড় হয়ে যাবে। এবার ও অঞ্জনা আপা ইশারা দিয়ে ওর ফোন কাটায় দিছে, বুঝছো, ফোনটা কেটে দিছে। দেওয়ার পরে আমি অঞ্জনা আপাকে ফোন দিছি, যেহেতু আমার ছেলে যদি কাউকে ফোন করে ইনসাল্ট করে কথা বলে, ইগনোর করে কথা বলে, তখন ওনার উচিত হবে আমাকে ফোন করা, তাই না? আমাকে ফোন করলে আমি শাসন করতে পারবো ছেলেটাকে। তো যার জন্য আমি তখন ওর ফোনটা আমি বলছি, তুই জিসার সাথে কম্পেয়ার করলি, তুই তো একটা কাজের ছেলে, জিসা তো কাজের মেয়ে না, জিসা ভালো জায়গায় আছে, জিসা এই ইন্ডাস্ট্রির বাইরে আমেরিকাতে থাকে, জিসার সাথে তুই কম্পেয়ার করলি, তো এত বড় স্পর্ধা দ্বারা আমি নতুন আপার কাছে এই কথাটা বলবো। আমি এই কথা বলার সাথে সাথে কাইটা দিয়ে আমি ফোনটা কেটে আমি নতুন আপাকে ফোন করলাম। হ্যাঁ, সরি ইয়াকে অঞ্জনা আপাকে ফোন দিলাম। অঞ্জনা আপা আমার 3 বার কল দেওয়ার পরও উনি রিসিভ করতেছে না। হ্যাঁ, রিসিভ করতেছে না। তো তখন আমি লিখছি, আমি কি লিখছি সেটা আমি তোমাকে পড়ে শোনাবো নাকি? পড়ে শোনাই, কারণ একটু মিথ্যা হইলে তো এটা সমস্যা, তাই না, এই প্রবলেম হয়ে যায়। তো তখন আমি ওরে বললাম যে মনি, এই যে আমি লিখছি, আমি অঞ্জনা আপা ফোন না ধরাতে আমার একটু রাগ হয়েছে যে আপা তো ফোনটা ধরে, আপা যেহেতু সামনে ছিল, জিসার কথাটা যখন বলছে, আপার সাথে, অঞ্জনা আপার সাথে আর নতুন আপার সাথে ঘনিষ্ঠতা অনেক বড়, অনেক ঘনিষ্ঠতা। হ্যাঁ, মনি সেই জিনিসটা থেকে আপাকে পুরাই ইয়া করে দিছে, এটা তো জানা কথা। মনি কখনোই চায় না যে আমরা অঞ্জনা আপার ধারে কাছে থাকি, কারণ অঞ্জনা আপার কাছে থাকলে ওই অকারেন্সগুলো করতে পারতো না। হ্যাঁ, আমাদের কাছে কোনো না কোনোভাবে এটা আমরা জানতাম, জানলে হয়তো বা আমরা বলতাম যে আপা এটা করেও না। হ্যাঁ, সিনিয়র আপা তো খুব ব্রড মাইন্ডেড ছিল, আর সবার সাথে হাসি খুশি হাস্য চলছিল। আমার ফোনটা যখন ধরে না, তখন আমি রাগ করে লিখছি, এটা তোর কথার জবাবগুলো সাংবাদিকদেরকে বলবো এবং তোর আম্মু তার উত্তরগুলো দেবে, মনে রাখিস, এটা আমি বলছি। আর ওই যে যেহেতু জিসার কথাটা বলছে, আমার মাইন্ডে লাগবে, আমার নতুন আপা আমার বড় বোন, তো যেহেতু ছোট বোন সম্বন্ধে আমাকে সম্পর্কে ছোট বোন আমি, সেহেতু আমার বোনের মেয়েকে নিয়ে বললে আমি তো অবশ্যই কথাটা বলবো। আবার একজন আর্টিস্ট হিসাবে আমি তাই বলবো। আমার এই কথাটা যদি অনেকেই শুনবে জানি আমি, অনেকেই আমার ইন্টারভিউটা দেখবে, যারা সিনিয়র আছে তারা তো অবশ্যই জিসাকে চিনে, আর বাবুল ভাইকেও চিনে, নতুন আপাকে চিনে। তো সেখানে এই কথাটা বলাটা মনির উচিত হয় না, তাই না? তখন আমি এটা বলছি যে তারপরে তোর ডিএনএ টেস্ট করতে বাধ্য করব। আমি বলছি যে তারপরে তোর ডিএনএ টেস্ট করতে বাধ্য করব। আজকে তুই যে কথাগুলো আমাকে বললি তার জবাব খুবই তাড়াতাড়ি পাবি ইনশাল্লাহ। ও আমাকে মানে একটা হাসির ইমোজি দিল, মানে আমাকে উপহাস করলো। এবার যেহেতু আমার হাজবেন্ড একজন দুইটা পত্রিকায়, খুব ভালো পত্রিকা আছে, এটা তোমরা জানো,
সবাই। তো তখন আমি এইটা ভয় দেখাইছি যাতে চুপ হয়ে যায় ও। ও বলল, আমি বলছি, আমি আমার হাসব্যান্ডের কাছে এখন সব বলছি, কথাগুলো বলতেছি। তোরা উত্তর দেওয়ার জন্য রেডি থাকিস। এটা আমি লিখছি। তোরা বলতে আপু সহ বলছি কিন্তু। কারণ ওই যে আপু আমার ফোনটা ধরে নাই, আমার একটু অভিমান ছিল যে তার একটা কাজের ছেলের আমাকে এরকম ইনসাল্ট করবে আর আপু সামনে বসে কথাগুলো শুনবে, এটা আমার কাছে মানে মানে আমি আমি আশা করি নাই আপুর কাছ থেকে, এই আর কি। তারপরে আমি লিখছি, হাসির ইমোজি দিয়ে লাভ নেই, তোর ভাই পনিকে শুনে নিস। মানে ওর যে আরো ভাই আছে, তুমি তো অনেকেই জানে, অনেক আমাদের যারা সংবাদ মাধ্যমে যারা আমাদের গেছে, ওর বাড়ি পর্যন্ত গেছে, তারা সবাই জানে, আপনারাও জানেন, তাই না? তো এটা লিখছি। পরে লিখছে সে, আমি আবার লিখছি পরে, বাস্টার্ড শব্দটা কার জন্য একটু ভেবে দেখিস। মানে আমি তাকেই বলছি, ওই কাজের ছেলেটাকে, যে বাস্টার্ড তুই, বাস্টার্ড জিসানা, বাস্টার্ড আমার ছেলে না, বাস্টার্ড অন্য কেউ না, তুই তোর কোনো অস্তিত্ব নাই, তুই বাস্টার্ড। এটা বাস্টার্ড কথার উত্তরটা যে ভেবে, মানে ওরেই বলছি আমি কথা। হ্যাঁ, তারপরে ও আবার লিখছে, কে ভাই, কিসের ভাই, আমার কেউ নাই। হ্যাঁ, আমি আবার লিখছি, তোর মার পেটের যমজ ভাই, তোর ভাই। হ্যাঁ, এটা লিখছি, আমার কেউ নাই। ও তাৎক্ষণিক আমাকে, ওই যখন পনির নামটা বলছি, আমাকে তুই করে বলছে, প্রমাণ দে। আপনারা চাইলে এটা দেখতে পারেন আমি কি লিখেছি। আমি 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 লিখছি যে প্রমাণ দে। ও লিখছে প্রমাণ দে। এই তো তখন আমার মাথার তারটা ইয়ে করে গেছে যে প্রমাণ দে। যখন বলছে প্রমাণ দে, এই যে দেখেন প্রমাণ দে লেখা এখানে, এটা মনির লেখা আমার কাছে, এটা আছে, প্রমাণ দে। ঠিক আছে? হ্যাঁ, তো প্রমাণ দে যখন বলেছে, তখন আমি লিখছি, তোর সাথে যা করার এবার আমি করব, তুই আমাকে ভদ্রতা শিখাস, এটা আমি বলছি। এবার আমি একটা বকা দিছি, এই বকাটা আমি এখানে নাই বললাম। ঠিক আছে, আমি বলছি বকা দিচ্ছি আমি তাকে। তো তারপর বলছি, তুই চিন্তা করতে পারবি না, তোরে আমি কি করব, দালালের বাচ্চা, এটা আমি বলছি। এর আগে আমি একটা বকা দিয়ে, মানে অলরেডি আমি বকা দিয়েছি, মিথ্যা কথা বলবো না আমি। এরপরে আপাকে এটা লেখার পরে সে আপাকে এটা দেখাইছে। হ্যাঁ, আপা তো সামনেই বসা ছিল, আপার সামনেই বসা ছিল। এরপরে সে, এবার আমি আপাকে ফোন দিলাম, ধরলো না। না ধরাতে আমি যখন ওই বকাটা দিছি, ওই যে একটা বকা দিছি, বাসটা বলছি, তারপরে আরেকটা বকা দিছি, খুব খারাপ বকা দিছি আমি। যেহেতু আমার মাথাটা গরম হয়ে গেছে ভাই, ঠিক আছে? তো তারপরে আমি আপাকে বলার পরে ও আপা ফোন ব্যাক করে নাই আমাকে। এরপরে আমি লিখছি, ওই আপা ওরে যেগুলো লিখছি ওইরকমভাবে লিখি নাই। আমি লিখছি, আসসালামু আলাইকুম আপা, আমি মনিকে নিয়ে আজকের পরে যা কিছু বলার সাংবাদিকদের বলবো। হ্যাঁ, ও যে কথা বলেছে তার উত্তর তোমাকেই দিতে হবে। হ্যাঁ, জিসাকে নিয়ে যে কথাটা বলছে তোমাকেই দিতে হবে উত্তরটা, কারণ আমার চাইতে তো জিসাকে আপনি ভালো জানেন, আপু ভালো চিনে। আর আপুর তো দহরম মহরম একটা সম্পর্ক ছিল নতুন আপার সাথে, যে কোনো অনুষ্ঠানে দুজনে একসাথে যাইতো, হাস্যোজ্জ্বল মুখে যাইতো। সেখানে মনি কখনই আপাকে মানে আলাদা করে রাখার চেষ্টা করতো সবসময়, মানে আপা থাকলে তো। এবার আপা আমাকে 3 বার, আমি ফোন দেওয়ার পর দেয় নাই যখন, আপা আমাকে 5 বার পরে ফোন দিছে। আপা ওই ছেলের ওই কথার কারণে ফোন দিছে আমাকে, মানে আমাকে বকা দেওয়ার জন্য আপাকে শিখাই দিচ্ছে ওই ছেলে। এইভাবেই আমাদের এই চলচ্চিত্রাঙ্গনে যারা যারা আছি আমরা সিনিয়র, মানে আপার সমসাময়িক যারা আছে তাদেরকে তো আলাদা করছেই। আমরা যে আপার ছোট বোন, আপার সাথে কাজ করছি, আমাদেরকেও আলাদা করার চেষ্টা করছি। এই কথাটা সে তার ফোনটা থেকে যখন বলল যে তুমি এখনই বকা দাও, খুব ধমকে সুরে বলছে আপাকে। হ্যাঁ, মনে হয় আপা আমাকে কল করছে 5 বার, আমি ধরি না, রাগ করে। পরে আমি 6 বারের বেলায় ফোনটা ধরছি। আমি বললাম, হ্যাঁ আপা বলেন, বলো তুমি কি কারণে ফোন করছো বলো। তুই ফোন দিয়েছিলি আমাকে? আমি বলছি, আপা হ্যাঁ দিয়েছি ফোন। কেন দিয়েছি তো অবশ্যই বুঝতে পারছো তুমি। বলে কি যে এরকম এরকম মনিকে তুই বকা দিয়েছিস। আমি বলছি, হ্যাঁ বকা দিয়েছি, ও যে কথা বলেছে তার জন্য আমার বকাটা তো রেডি ছিল, তাই না? আমি বকা দিয়েছি। শোন, ও কিন্তু ওর বাবা আছে, ও তুই জানিস না। তা আমি বললাম যে আপা এরকম ওর বাবা আছে, প্রথমে বললেন আপনি ভাই, ওইটা আমরা মেনে নিচ্ছি। মানুষের সম্পর্ক থাকতেই পারে একটা। অঞ্জনা আপা একটা রেসপেক্ট
রেসপেক্টের জায়গার মানুষ আমাদের, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা চিত্রনায়িকা, অভিনেত্রী, এবং কিংবদন্তি তো বলতেই হয়। আর নৃত্য তো আলাদা একটা জিনিস, তার ভিতরে নৃত্য কাজ করে। তখন সে আমাকে বলল যে আমার ওর তোকে একটা কথা বলে রাখি, ওর বাবা আছে। বাবা বলতে কি অঞ্জনা আপার হাজবেন্ড? না না, অঞ্জনা ওইভাবে বলে না, আমি এই কথাটা না বলি। বলছে ওর বাবা আছে, ওর বাবা আটলান্টাতে থাকে, এটা বলছে আপা আমাকে। হ্যাঁ, আটলান্টাতে থাকে। তো আটলান্টাতে থাকে, তখন আমি বললাম আচ্ছা আপা, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপার সাথে আমি একটু রাগান্বিত হয়েই কথা বলছি যে আপা, আর কত মিথ্যা বলবা তুমি, বয়স তো হয়েছে, আর কত মিথ্যা বলবা, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি নতুন আপাকে তো আমি বললাম যে মাগরিবের পরেই তো আমাকে ফোন দিবে, কফি খাওয়ার পরে, তার সাথে আমার 1 ঘন্টা আলাপ চাইতে হয়। তখন তো আমার চেহারা দেখে বুঝে যাবে যে আমি কারোর সাথে না কারোর সাথে তর্ক বিতর্ক হয়েছে, তো আমি কিন্তু আপাকে বলে দিব। তখন অঞ্জনা আপা বলতেছে, তাহমিনা বেবি শোন, এই বলিস না কথাটা, নতুনকে বলিস না, ও বাস্টার্ড না, জিসাও বাস্টার্ড না। আপা আবার এই কথাটা বলছে। তো বলার পরে দিয়ে তখন আমি বললাম যে ঠিক আছে, আমি না বললাম, কিন্তু আপা যদি আমাকে ফোর্স করে আমার চেহারা দেখে, তো আমি কিন্তু বলতে বাধ্য হব। তো আমি আপাকে ওদিন বলতে পারি না। রাত্রে, অনেক রাত্রে আবার আপার সাথে আমার কথা হয়েছে। ঘুম না আসলে আপা আমাকে ফোন দেয়, তো আর ভাল লাগে না আমার কথা বলতে। তখন বলছে ঠিক আছে তাহলে রাখি। বাই দিস টাইম কি হয়েছে, এটা একটা মিরাকেল একটা ঘটনা হয়ে গেছে। 16 মিনিটের একটা সেটা হচ্ছে গিয়ে কি, আমি আবার সন্ধ্যার পরে নাটকের জি বাংলার যে নাটকগুলো, ওই সিরিয়ালগুলো দেখি। তা আপা যেহেতু বলছে ঠিক আছে রাখি, এটা বলছে, তা আমি ভাবছি রেখে দিছে, আমি আর কাটি নাই। আমার তো রাগ ভিতরে, আপা বলছে রাখি, এটা বলে আমি আবার ইউটিউবে ঢুকে আমি দেখতেছিলাম, তোমার কি বলে, নাটক দেখতেছিলাম। তখন দেখতেছি দুইটা শব্দ আসতেছে আমার 2 কানে। হ্যাঁ, মানে নাটকের শব্দটাও আসতেছে, অঞ্জনা আপার চিৎকারও আসতেছে আমার কানে। হ্যাঁ, তো তখন আমি ইউটিউবটা অফ করে আমি আবার লাইনে চলে গেলাম, দেখলাম লাইন তো আপা কাটে নাই। হ্যাঁ, তখন আমি এটা কেন আপা ইচ্ছা করে করছে নাকি আপার মোবাইলটা কাছে ছিল না জানি না, হয়তোবা আমি রহমত আর কি। তো তখন আমি বললাম যে আপা 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 লাইনটা কাটেন আপা। হ্যাঁ, এবার আমার একটু কিউরিওসিটি জাগছে মনিকে নিয়ে, যেহেতু আমি এর আগেও শুনতেছি আপাকে মারধর করে, নতুন আপার মুখেও শুনছি ওকে মারধর করে, এই মেয়ে ছেলেটা, এই কাজের ছেলেটা আপার গায়ে হাত উঠায়। এটা এত বড় স্পর্ধা কোত্থেকে পায় ছেলে, আমার কথা হচ্ছে এটা। ওই কিউরিওসিটি থেকে আমি কি করলাম, রেকর্ডিংয়ে চলে গেলাম। কল রেকর্ডটা, মানে আমার কাছে যে কল রেকর্ডটা আছে 16 মিনিটের, সেই কল রেকর্ডটার মধ্যে আপা যে চিৎকার করতেছে, আপার তখন 104 জ্বর, 104 জ্বর। তো তারিখটা কবে, কোন মাসে? ডিসেম্বরের 14 তারিখের ঘটনা, যে মাসে মারা গেছে সেই মাসের 14 তারিখের ঘটনা। এটা 14 তারিখে সন্ধ্যা 6টা 6:30টার ঘটনা, ঠিক আছে। তো আমি রেকর্ডিংটা অন করে রাখছি, রেকর্ডিংটা অন করে রেখে আমি আর কোনো কথা বলতেছি না, দরজাটা আবার লাগাই দিছি যে কোনো শব্দ যেন না আসে, দেখি কি করে। আমার কানে হেডফোন দেওয়া, তখন আমি চিৎকার শুনলাম। হ্যাঁ, এরকম করতেছিস, তুই যাস কেন কথা বলতে, এরকম করিস কেন, এরকম বলতেছে আপা। আমার 104 জ্বর। তখন ওইখানে উপস্থিত যারা ছিল, পারছি না, আমি আর পারছি না, এরকম ভাবে বলতেছে আপা। আবার ওই ছেলেটা তখন ঢং করে কথা বলতেছে, যে কাজের ছেলেটা, ঠিক আছে, যে পরিচয় দেয় যে আমি অঞ্জনা রহমানের ছেলে। হ্যাঁ, তো ওই কাজের ছেলেটা ওরকম বলতেছে। তখন ওইখানে কয়েকজন ছিল, আমি আসলে ওই ভয়েসটা আমার কাছে আছে, আমি চাইলে এটা আমি এটা আলমগীর ভাই যেহেতু আমাদের শ্রদ্ধেয়, এবং আলমগীর ভাই আমাদের রেসপেক্টের জায়গায় আছে, এখনো আছে, সারা জীবন থাকবে। আলমগীর ভাই চাইলে এটা আমি দিব, ঠিক আছে, আমি দিব। ওটা থেকে যদি কোনো ক্লু পায়, তাহলে আমার মনে হয় অঞ্জনা আপার সুষ্ঠু যে তদন্তটা সেটা হবে। কারণ হচ্ছে ওখানে জায়গা জমি নিয়ে কথা হচ্ছিল, এবং ওই জায়গা জমি নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমি আরও ইচ্ছা করেই রেকর্ডিংটা করছি, যে কি এমন আপা
2017 তো আপা খুব খারাপ অবস্থায় ছিলেন। হ্যাঁ, অনেক সময় আপা আমাকে ফোন করতো, অনেকেরই ফোন করতো। এটা আমাদের শ্রদ্ধার জায়গায় ছিল অঞ্জনা আপা, যার জন্য ওই ফোনটা রিসিভ করে একটু কথা শুনতাম, দুঃখের কথা, সুখের কথা বলতো আমাদের কাছে, তাই না? তো এই মনে করে যে হঠাৎ করে যে মানে কলা গাছ, আঙ্গুল ফুলের যে কলা গাছ হয় এরকম হয় না? এই জিনিসগুলো আমাদের কাছে একটু খারাপ লাগছে। তো তখন আমি রেকর্ডিংটা করার জন্য একদম কোনো শব্দ না করে রেকর্ডিংটা করলাম 16 মিনিট। তারপরে যে ওখানে ড্রাইভার বলতে এখন ওইখানে ওই যে রিপন নামের যে লোকটা, যাকে আলমগীর ভাই ওই যে এরা সময় দিল যে 3 দিনের, যে লোকটা বসা ছিল, মেয়ের জামাই, বিউটির জামাই, বলল যে এই লোকটার কণ্ঠটাই অনেক বেশি আছে আমার এখানে, অনেক কণ্ঠ আছে এবং আরও 2-1 জনের কণ্ঠ আছে, ওই ভয়েস আছে। যারা চিনেন এই ভয়েসগুলো তারা ওনাদেরকে জিজ্ঞেস করলে ওই দিন রাত্রেও মনে হয় আপার উপরে কোনো মানে মারধর হয়েছে, কারণ কি ও তো কথায় কথায় মারে আপাকে। তো যেহেতু আপাকে আমি ওই ছেলেটাকে অনেক খারাপ বকা দিয়েছি, তো আপাকে ওই শোধ না মানে রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো বা আপার উপরে আঘাত করা হয়েছে আমার মনে হয়, মানে আমি এত শিওর না। তবে আপা 14 তারিখ, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখে এই 9 দিনের ডিফারেন্স কিন্তু আপা মারা যেতে পারে না, সুস্থ একজন লোক। হ্যাঁ, এতগুলো অর্গান তার নষ্ট হয়ে যেতে পারে না একদিনে। তার কিডনি, লিভার, তার হার্ট, তার ব্রেন, এতগুলো অর্গান কিভাবে নষ্ট হয় একই দিনে, তাই না? তো ওখানে ওই ছেলেকে বলতেছে, ওই ছেলের বিচার হচ্ছিল ওদিন। ওই ছেলে অনেক জায়গা থেকে টাকা আনছে, মানে লোন আনছে অনেক জায়গা থেকে, হ্যাঁ, আপাকে সাজায় গুজায় নিয়ে যে অনেক জায়গা থেকে লোন আনছে আপাকে দেখায়। হ্যাঁ, তো এইটা আবার এই রেকর্ডটার মধ্যে আমি শোনাবো না তোমাকে একটু পরে, যদি প্রয়োজন মনে করো আর কি। হ্যাঁ, তো ওখানে কার কার ভয়েস আছে এটা দেখবা। এবং তুমি তো ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আসা যাওয়া, আমাদের সাথে কথাবার্তা, হ্যাঁ হ্যাঁ, খুবই আদর করতো। আর ওনারা আসলে সিনিয়র যারাই আছেন তারা সবাইকেই আদর করতো, সবাইকেই। তো পরবর্তীতে ওই লোকটা বলতেছে আমেরিকা থেকে 6 জনের কাছ থেকে লোন আনছে টাকা, আমেরিকা থেকে 6 জনের কাছ থেকে এই ছেলে টাকা আনছে অঞ্জনা আপার কথা বলে। এবং বিল্ডার্সের কিছু বিল্ডার্স জাতীয়, ডেভেলপার জাতীয় এরকম কিছু। না না, লাস্ট তো ওই যে রেখে দিল আপা, কিন্তু কাটেনি। এটা মিরাকেল ভাবে না কাটার কারণে 16 মিনিট আমি রেকর্ডটা করতে পারছি এবং ওই ঝগড়াগুলো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবকিছু। আমার চাওয়া, কখনো এটা ছাড়াও এর আগে কি মনির সাথে ঝগড়া হইতো, কথা কাটাকাটি হইতো, এমন কিছু চোখে পড়ছে কিনা আপার সাথে? হ্যাঁ, এটা তো হ্যাঁ অনেকবারই হয়েছে। আপাকে বকা দিয়েছে, আপাকে বকা দেওয়ার ওকে, আপাকে তো বকা দেওয়ার ও কেউ না, ও বকা দিবে কেন? এটা নিয়েও দেখছি অনেক কিছু। এর জন্য ছেলেটাকে আমি পছন্দ করতাম না। আর ওর ভিতরে একটা মেইলি ভাব আছে। হ্যাঁ, ওই অনেকেই বলে যে অঞ্জনা আপার সাথে, মানে যারা যারা বলেন তাদের কাছে আমি হাত জোর করে বলবো এই কথাটা বলবেন না প্লিজ, যে অঞ্জনা আপার সাথে এই কাজের ছেলেটার কোনো সম্পর্ক ছিল, এই কথাটা কেউ বলবেন না দয়া করে। কারণ হচ্ছে গিয়ে ওই ছেলেটা হচ্ছে মেইলি টাইপের, মানে এটা কি বলবো, গে টাইপের ছেলে ছিল। ও তো আপার সাথে মানে ওই ধরনের সম্পর্কে যাবে না, এটা আপার তো একটা রুচি আছে, তাই না? হ্যাঁ, হয়তো বা সে কাজের ছেলে হিসাবে ঢুকে আপাকে আম্মু আম্মু ডাকছে, ওই হিসাবে আম্মু আম্মুই বলতেছে, এটা আমি মানি না, ঠিক আছে? আর অঞ্জনা আপার এই কথাটা কেউ না বললেই বেটার, কারণ উনি সব দুঃখ সুখ নিয়ে গেছে। এখন আর ওনাকে আমরা আর ফিরে পাবো না, আমরা আর অঞ্জনা আপাকে কখনোই ফিরে পাবো না। অঞ্জনা আপার এই আদরটা আমরা পাবো না, আর যে জড়ায় ধরবে যে কিরে থামিনা কেমন আছিস, তোর হাজবেন্ড কেমন আছে, এই কথাটা আর কেউ বলবে না। উনি অনেক উপকার করেছেন অজান্তে, মানুষের অজান্তে, কেউ জানে না হয়তো বা, অনেকেরই করেছেন। আমার কাছে ফোন এসেছে যারা আপার মাধ্যমে উপকৃত হয়েছে। আমাদের এক সিনিয়র আপু আছে ইয়াসমিন আপা, সে খুব কান্না করছে শোনার পরেই।
আমাকে ফোন করে বলছে যে আমাকে অনেক উপকার করছে আমাকে। আমেরিকা থেকে? না না না, ও হচ্ছে আমাদের সিনিয়র আপা, ইয়াসমিন আপা। তো অনেক বলছে যে আমাকে খুব অনেক উপকার করছে বোন অঞ্জনা আপা। আমি বললাম আমার হাজব্যান্ডের বেলায়ও আপা আমাকে হেল্প করছে। আমার হাজব্যান্ডের ওপেন হার্ট সার্জারি হয়েছে তখন আপা আমাকে হেল্প করছে। মিথ্যা কথা আমি কেন বলবো, তাই না? যার কাছ থেকে যতটুকুন পেয়েছি ওটুকুন বলবো, তাই না? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই দিন ছেলেটা আমাকে যখন কল করছে তখন সে বলতেছে, মানে তার ভিতরে না একটা মানে ইয়ে কাজ করতো, মানে কি বলে অহংকার অহমিকা ঢুকে গেছে ছেলেটার ভিতরে। মানে ও তো কখনো এরকম পরিবেশ দেখেনি অঞ্জনা আপার মতন। তো আমাকে বলতেছি কি যে হ্যাঁ শুনেন আন্টি, আমার আম্মু 11টা বাড়ি পেয়েছে। ওই যে আপুর বাড়ি কোথায় যে পুরান ঢাকা মনে হয় না আপার বাড়ি, তো ওইখানে আমার নানুর বাড়ি 11টা বাড়ি পেয়েছে আমার আম্মা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের তো বাড়ি আছে আদাবরের বাড়ি, হ্যাঁ, তারপরে আদাবর না কোন যে উত্তরখান এরকম একটা নাম বললো। তো আমি বললাম এই শোন, আমি তখন রাগ হয়েছে, এই শোন তোর কাছ থেকে তো আপার কি আছে না আছে এটা আমি জানতে চাই না, আর এটা জানার কি আছে? কারো কিছু থাকলে এটা ঢোল পিটায় বলতে হবে যে আমার এটা আছে এটা আছে, তুই তো এটা বলতেছিস, আপার যেটা নাই সেটাও বলতেছিস, আমি তোর কোনো এগুলার কথা শুনতে রাজি না, আমি এটা বললাম। তো এখন তুমিই বলো যে 14 তারিখে কল করে আমাকে বললো 11টা বাড়ির কথা, তার এখন সম্পদ নাই, এটাও কি বিশ্বাসযোগ্য? আমার অবশ্যই বলার আছে, কেননা আপার কোটি কোটি টাকা আমি যতটুকুন জানি আপা বাড়ি বিক্রি করছে। বাড়ি বিক্রি করার পরে ওই টাকাগুলো দিয়ে ওই তার এই যে বিউটির জামাই এবং এই যে মনি, এরা দুজন মিলে আপার টাকার বিজনেস, মানে ডেভেলপারের যে বিল্ডার্সের যে বিজনেসটা, ওই দিনের কথায় মনে হলো আমার যে এই টাকাটা ওইখানে গেছে, বুঝছো? এবং এই ছেলেটা আরও কয়েকজনের চাকরি দেবে বলে ওবায়দুল কাদের, ওই যে মানে আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের ছিলেন, ওনার কথা বলে এবং ওই যে আমাদের প্রতিমন্ত্রী ওই যে আরাফাত রহমান, ওনার কথা বলে বিভিন্ন জায়গা থেকে চাকরি দিবে বলে টাকা নিয়ে আসতো, ঠিক আছে? সেই টাকাগুলো দেয়নি। ওই দিন ওই কথাগুলো, ওই আমার যে 16 মিনিটের রেকর্ড, ওটার মধ্যে এইগুলো আছে। এবং ওই যে ইরানের এক আত্মীয় আমাদের কমিশনার ছিল যে তেজগার ইরান, ওনারই এক আত্মীয়র কাছ থেকে কিছু কয় লাখ টাকা জানিয়ে আনছে, এটাও আছে আমার ওই রেকর্ডিংয়ে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আপা নিজের টাকা, আপার টাকা চলে গেছে এখানে, এবং আপাকে বুদ্ধি দিছে আমার যত সম্ভব। আমার এটা আমি যতটুকুন শুনেছি আপার মুখে, যে আপা বলছে যে অঞ্জনা সিনেপ্লেক্সটা যদি হয়ে যায় তাহলে আমার হল হবে ওইখান থেকে যে টাকাগুলো আসবে তারপরে আমি আমার মতো করে চলবো, আপা এটা বলছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে আমাদের সরকার পতনের পরে আপার একটা চেক আসার কথা ছিল, এই সব বাড়ি 2টা বিক্রি করায় আপার, এই ছেলেটা বিক্রি করাইছে, এটা আমি শুনছি আপার মুখে, এই বাড়ি 2টা বিক্রি করাইছে এই ছেলে। বিক্রি করার টাকাটা নিয়ে আবার নরসিংদীতে এই জায়গা কিনছে যেখানে তার অস্তিত্ব, হ্যাঁ, মানে এই ছেলের অস্তিত্ব যেখানে, সেইখানেই বাড়ি জায়গাটা কেনা হয়েছে। ওই 2টা বাড়ি বিক্রি করে এবার ওই নরসিংদী, মানে এই যে কাজের ছেলেটা যে এলাকার, ওই এলাকাতেই আপাকে জায়গা কেনাইছে। মানে হিপনোটাইজ করে যত রকম ভাবে হোক না কেন, আমার মনে হয় সে হিপনোটাইজ করছে, নালে মানে কিছু একটা তো করছে। আপা তো এত বোকা না, এতগুলো ছবি করছে, সে দেশ বিদেশ ঘুরছে, সে তো আর বোকা না, তাই না? তাকে ওইখানে জায়গাটা কেনাইছে, এবং ওই যে সরকার বলছে যে হল যেহেতু সংকট আছে, হলের ওই সময়টায় আপা হল করার জন্য অঞ্জনা সিনেপ্লেক্সটা করছে, সিনেপ্লেক্সটার জায়গাটা কিনাইছে এই ছেলেটা। কেনায় দেওয়ার পরে যখন নাকি সরকার যেহেতু বলছে হল যারা করবে তাদেরকে একটা লোন দেওয়া হবে, এরকম হয়তো বা এরকম একটা কথা উঠছিল মনে হয় আওয়ামী লীগ থাকাকালীন। তো তখন আপাকে 9 তারিখে মনে হয় 9-10 তারিখে একটা চেক দেওয়ার কথা ছিল সরকারের থেকে, 5ই আগস্টের, হ্যাঁ 5ই আগস্টের 9 তারিখ। তখন থেকে আপা কিন্তু ওইখানে আমার এটাও আছে, তুমি দেখবা ওই 16 মিনিটের ইয়েতে, যে আপা আগস্ট থেকেই অসুস্থ।
ওই যে বিউটির জামাই যে রিপন, উনি বলতেছে যে আপনি তো আগস্ট থেকেই অসুস্থ। তো ওই ওই যে যে চেকটা পায়নি, ওই থেকে আবার উপরে অত্যাচার শুরু হলো। আমার মনে হলো যেটা, মানে আমার আমার আমি যেটা আমার আমার ভিতর থেকে বলতেছি, আমি এটা মেবি এটাই হয়েছে আর কি। হয় না যে তুমি চেক নিয়ে আসছো, তো নরসিংদীতে জায়গা নিছে, এখন হল উঠবে এখানে, আর জায়গাটা কার নামে এটা আমি জানি না, কিন্তু অঞ্জনা সিনেপ্লেক্স যেহেতু, আর অঞ্জনা সিনেপ্লেক্স না হলে তো মনির সিনেপ্লেক্স হলে তো আর সরকার টাকা দিবে না। মানুষ চেনে অঞ্জনাকে, অঞ্জনা আপুকে। জায়গাটা অঞ্জনা আপার নামেই আছে আমার মনে হয়, এটা অঞ্জনা আপার নামেই, তাহলে চেকটা তো অঞ্জনা আপার নামেই আসবে। এই যখন মানে সরকার পতন হইলো, তখন থেকে আপার উপরে একটা অত্যাচার শুরু হলো। অত্যাচার শুরু হলো যে চেকটা পাইলে তো অনেক টাকা পায়, তার এই ছেলের লুবি অনেক, প্রচুর লুবি। হ্যাঁ, তো তখন থেকেই অত্যাচার শুরু করলো। আর আপা বলছে, আপা ও আমাকে তুই বলছে, ওরে যেখানে পাবো আমি চড়াবো। আমি বলছি এটা, আমি যেখানে পাবো এই সাহসটা আমার আছে। হ্যাঁ, আর এটা আমি আপাকে জোর গলায় বলছি কথাটা, যে আমি এই ছেলেটাকে যেখানে পাবো, তোমার সাথে পাই, কিংবা শিল্পী সমিতিতে পাই, কিংবা আমাদের শিল্পী সমিতির বাইরে এফডিসির কোনো চত্বরে পাই, আমি ওরে পিটাবো। এবার হ্যাঁ, মনি ওই যে কাজের ছেলেটাকে আর কি, মানে অ্যাসিস্ট্যান্ট, আপার তো অ্যাসিস্ট্যান্ট, ও তো আপার অ্যাসিস্ট্যান্ট ছিল, তাই না? ওকে আমি পিটাবো। এবার এইটা পিটানোর পরে যদি শিল্পী সমিতি আমার বিচার করে, আমি শিল্পী সমিতিকে এটার এক্সপ্লেন দিব যে আমি কেন পিটাইছি। ও আমাকে তুই বলার মানে হয় না, ও তুই বলবে কেন, কি কারণে? এখন ওর সত্যটা জানার পরে আমি যখন বলছি যে তোর বাড়ি এখানে না, তোর বাড়ি এইটা না, দাঁড়া সাংবাদিকদের বলবো, তো আমি আসলে কখনোই ভাবি নাই যে 14 তারিখে আমি সাংবাদিকের কথা বলবো আর এই কথাগুলো এমনভাবে ছড়াবে, আমি এটা ভাবি নাই। হ্যাঁ, মনে হয় আমার দাঁতের সমস্যা আছে, আমার দাঁত। কাজের ছেলে বললেন তো কাজের ছেলেকে কাজের ছেলে বলবো না, আপার তো কোনো সন্তানাদি নাই, কাজের ছেলে তো কাজের ছেলেই বলবো। আর অঞ্জনা আপার সাথে কি ওর কোনো মিল আছে কথা? ওর বাড়ি হচ্ছে গিয়ে নরসিংদী, তাই না? কি জায়গাটার নাম আমি লোক পাঠাইছিলাম, তো ওই এখানে, তো ওর বাড়ি হচ্ছে এখানে, আপার বাড়ি হচ্ছে চাঁদপুরে। তাহলে কিভাবে সন্তান হয়? হ্যাঁ, পালিত সন্তানও সন্তান হয়। তো আমার যখন সন্তান, আমি যখন 6 দিন পরে থাকবো বিছানায়, আমার পটি করে দিব বিছানায়, হিসু করে দিব বিছানায়, তো এরপরে আমার সন্তান যদি আমার নিজের সন্তান হয়, সে তো আমাকে তাৎক্ষণিকভাবে আমাকে হসপিটালে নিবে। আর যদি আমার পালিত সন্তানও হয়, আমি একদিন পালছি, সেই ছেলেও তো আমার পালিত সন্তান, মা ডাকছে আমাকে, সেও তো নিবে। তো ও অন্য রুমে মোবাইল টিপতেছে কেন? অন্য রুমে মোবাইল টিপতেছে আর আপা এরকম করতেছে। তো কাজের মেয়ের কথাটা শুনলাম আমি, কাজের মেয়ে অনেকভাবে, কাজের মেয়ে পরিষ্কার করতো, এটা 17 বছর ধরে এই কাজের মেয়ে আপার বাসায়, ঠিক আছে? তো এখন ওই তুই বলাটা নিয়ে আমি যেটা বলছি, ওরে আমি পাইলে পিটাইতাম। তো আমি যেদিন আপা মারা গেছে সেদিন কিন্তু ওরে পাই নাই। সত্যি আমি সেদিনও আমার ভিতরে একটা ক্রোধ কাজ করতেছিল, রিভেঞ্জ কাজ করতেছিল, যে তুই আমাকে তুই বললি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমাকে আমার সিনিয়র যারা আমাকে অবশ্যই তুই করে বলবে। হ্যাঁ, কিন্তু তুই তো আমার ফিল্মের কেউ না, ফিল্মের বাইরের, আমার প্রফেশনাল জায়গার না, তাহলে তুই আমাকে তুই বলবি কেন? তাই না? ওরে খুঁজছিলাম সেদিন, পাই নাই। আপার সাথে আর দেখা হয় না? না, আপার সাথে আমার আর দেখা হয় না। তবে যখন হসপিটালে ভর্তি ইউনাইটেডে, তখন আমি ইউসুফ ভাইকে ফোন করতাম বারবার, ওরে ফোন দিলে ও ধরতো না ফোন, ওই যে বকা দিচ্ছি আমি এর জন্য ধরতো না ফোনটা। অঞ্জনা আপার ফোন ও রিসিভ করতো না, যেহেতু আপা অসুস্থ, তার ফোনটা রিসিভ করবে তো কেউ না কেউ। তো আমরা যখন শুনলাম যে দেখা করতে দিচ্ছে না, তো দেখা করতে দিচ্ছে না, সিসিউতে যে রোগী সে দেখা করতে দিচ্ছে না। তো আমি তখন ইউসুফ ভাইকে বললাম, ইউসুফ ভাই কি হইলো বলো তো দেখি, আমরা দেখা করতে পারতেছি না, আমরা যাইতে পারতেছি না কেন? আমরা দ্বিতীয় পা থাকাকালীনও তো গেলাম ইউনাইটেডে, হ্যাঁ, তো ওনার বেলায় কেন ঢুকতে পারতেছি না? তো ইউসুফ ভাই জবাব দিল, আমি জানি না কিছু, আমি তো কাজে ব্যস্ত আছি, তবে আমি দেখি, আমি বিকালে যাব, আমি দেখি, এটা বলছে ইউসুফ ভাই আমাকে এটা বললো। এরপরে আমি নতুন আপাকে বললাম, নতুন আপা আবার আমার কাছ থেকে খবরটা নিত যে কি খবর, যাবি নাকি? আমি বললাম, আপা দেখাই যখন করতে পারবো না তো যাবো কেন? আর ওই ছেলে তো ফোন ধরতেছে না,
হ্যাঁ, এই কাজের ছেলেটা তো ফোন ধরতেছে। হ্যাঁ, নতুন আপা বলতে আমি বলতেছি হ্যাঁ যাবে। তা আমি বললাম আপা ও তো দেখা করতে দিচ্ছে না, দেখা করা যাচ্ছে না বলে। তো কিভাবে শুনলাম, বললাম নিশাত আপা গেছিল, তারপরে হচ্ছে কেয়া ভাবি ওরা সবাই গেছে, সুচিতা আপা মনে হয় ঢুকতে পারছে কোনোভাবে। আর সুচিতা আপা আরেকজন আমাদের লিজেন্ড, আমাদের রেসপেক্টেবল আর্টিস্ট উনি, হ্যাঁ রেসপেক্টের জায়গায় আছেন উনি, সম্মানীয়। উনি হয়তো বা ঢুকছে কোনো রেফারেন্সে, ঢুকছে উনি দেখতে পারছে, কিন্তু আমরা যে ঢুকতে পারবো তার তো কোনো ইয়ে নেই। এর মধ্যেই ওই যে শনিবার দিন মনে হয় আপাকে, আপা মারা গেল 4 তারিখে, না 4 তারিখে রাত্রে মারা গেল আপা। না 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 4 তারিখে রাত্রে মারা গেছে 1:30 মিনিটে। আমি সাথে সাথে স্ট্যাটাস দিছি, আমি শুনছি ওখানে খবর, আমাদের সাংবাদিকরা ছিল তো, আমরা নিউজ পাইছি। তো তখন ওই ইউনাইটেড থেকে আপাকে শিফট করলো কোথায়, পিজিতে। এটা হচ্ছে 3 তারিখে শুনলাম যে আপাকে পিজিতে শিফট করবে। তো পিজি হলে তো সবাই দেখতে পারবো, তাই না? তো এরকম করলো। পরে ওইখানে আমি আবার ইউসুফ ভাইকে ফোন দিলাম, ইউসুফ ভাই কী খবর? বলে কি এখনও আনে নাই। তা আমি বললাম এখনও আনে নাই, তা রাস্তার মধ্যে আপার যে সিসিউর পাইপ টাইপ খুলে ফেলছে, তাহলে সমস্যা হচ্ছে না? একটা এনভায়রনমেন্ট আছে, গাড়ির মধ্যে আসতেছে জ্যামের মধ্যে। তো ইউসুফ ভাই বললো আমি 5.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই যে ইয়েতে, কি বলে ঢাকা পিজি হসপিটালে দাঁড়ায় ছিল। ওইখান থেকে আবার ইউসুফ ভাই চলে গেছে দিলীপ দার বাসায়, মানে দেবাশিসদের বাসায় চলে গেছে পরিবাগে। মানে দাদা ও ইউসুফ ভাই খুব পরিচিত না, আর ইউসুফ ভাই তো অনেক সিনিয়র আর্টিস্ট আমাদের, কোরিওগ্রাফার। সে গেছে, ওই দুপুর খিদা লাগছে মনে হয়, খাওয়া দাওয়া করে বৌদি আবার খাবার দাবার দিছে। খাবারের পরে যে শুনছে যে আসছে হসপিটালে, এই আর কি শুনলাম। তো আমি আবার মুক্তি আমাদের চিত্রনায়িকা মুক্তিকে ফোন দিলাম যে মামুনি তুমি কি গেছো? আন্টি আমি যাইনি, তবে আমি যাব। হ্যাঁ, মনে হয় না এটা 3 তারিখে না, 3 তারিখে ভর্তির পরে 4 তারিখে দুপুরের বেলা বলতেছে আন্টি ওনার তো পাইপ খুলে ফেলবে। হ্যাঁ, যখন এটা বলছে তখন আর আমি মানে আমার ভিতরে এটা যে কেউ একটা শক খাবে, তাই না? এটা যখন বলছে যে খুলে দিবে পাইপটা, হ্যাঁ খুলে দিবে পাইপটা, এতটাই অসুস্থ হয়ে গেছে যে আমরা এই ইউনাইটেডে দেখতে পারলাম না, কারোর জানালো না। এবং এই ছেলে শিল্পী সমিতি, আমাদের একটা সমিতি আছে, সংগঠন আছে, 21 সংগঠনই কিন্তু অঞ্জনা আপাকে ভালোবাসে। 21টা সংগঠনই আমাদের অঞ্জনা আপা বলেন আর নতুন আপা বলেন সবাইকেই ভালোবাসে, শত্রু নাই। আর ওই সময় ছিল না এরকম, সত্যি যেটা। তো এখন আমরা, ওর তো উচিত ছিল শিল্পী সমিতিতে জানানো। আর আপা 3 বারের কার্যনির্বাহী কমিটির একজন। হ্যাঁ, মিশাবাই যে গিয়েছে আমি শুনেছি, মিশাবাই গিয়েছে ওখানে পিজিতে গিয়েছে, এটা শুনেছি আমি মুক্তির কাছ থেকে শুনেছি। তো তো এটা স্বাভাবিক, কারণ শিল্পী সমিতিতে উনি রানিং না থাকলেও উনি তো 3 বারের সাংগঠনিক আন্তরিক। হ্যাঁ, শিল্পী মিশাবাইয়ের কথা বলতেছেন, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আন্তরিক। তো যাই হোক, তবে শিল্পী সমিতির ওই যে 3 দিন যে সময়টা দিয়েছে, এটা আমার কাছে মনোপুত হয় নাই। যখন মারা গেল বিএফডিসিতে আনছে বা কোথাও তার চেহারাটা দেখছেন কি? হ্যাঁ দেখছি। কেমন দেখে? সেই অমায়িক আপার চেহারা, উফ, সে কি মায়া চেহারার ভিতরে, সে নূরের একটা মানে, সে হিন্দু থেকে, আমার কাছে ভিডিওটা আসছে, আমি ভিডিও করে নিয়ে আসছি আপাকে লাস্ট মুহূর্তে যখন গাড়িতে নিয়ে আসছে তখন। হ্যাঁ, অবশ্যই এটা কষ্টদায়ক আমাদের জন্য। তো আপার চেহারাটা নূরের একটা চেহারা চলে আসছে, মানে তার কোনো মানে সে একটা নিষ্পাপ এরকম একটা চেহারা, নবজাতক শিশুর মতো। তার সুরমা পরানো, আমি দোয়া করতেছি বসে, আর ভিডিওটা করে নিয়ে আসছি আমি। না মানে কান্নাটা তো আসবেই, কারণ এত বছরের একটা সম্পর্ক তো আর ভোলা যায় না, তাই না? এরা সবাই লিজেন্ড, এক একটা মানে নক্ষত্র, এটা এক একজন, তাই না? এই নক্ষত্রগুলো চলে যাচ্ছে, তো এটা খারাপ লাগবে না? তাও আবার এরকম একটা কাজের ছেলের মানে সম্পৃক্ত হয়ে গেছে যে ছেলেটা, ওর অবহেলায় হয়েছে। এবং ও কেন আমাদের জানায় নাই? আমাদের জানাইলে কি আমরা যেতাম না? মিশাবাই শেষ মুহূর্তে যখন চলে যাবে, মানে উনি চলে যাচ্ছে, উনি তো চলে গেছেই মনে করো,
আইসিইউতে সিসিইউতে কাকে রাখে, একদম যখন নিরুপায় হয়ে রাখে, তখন মিশাবাই জানছে। এর আগে তো জানায় নাই ওরা। কেন জানাইলো না এই ছেলে? এই ছেলের কাছে সবার নাম্বার আছে। আর ওই ছেলের আরেকটা জিনিস করে, হ্যাক করে আইডি। এই ছেলেটা হ্যাকার, অনেক ইন্টেলিজেন্ট ছেলেটা, ঠিক আছে, ট্যালেন্টফুল ছেলে। এর জন্য ওর উপরের চেহারাটার ভিতরে বোঝা যায় না যে এত ভিতরে, এর ভিতরে এত কিছু আছে। আমরা ওরে যেহেতু অঞ্জনা ছেলে বলে সম্বোধন করছে, আমরাও ওইভাবেই দেখছি। কিন্তু ও যে ভিতরে ভিতরে এত কিছু করবে, এত কিছু গরমিল করবে, এটা কে জানে? আপার টাকা পয়সা হচ্ছে মেন, টাকা পয়সাটাই আপার টাকা পয়সা ও খেয়ে ফেলছে। টাকা পয়সা ও খেয়ে ফেলছে, টাকা পয়সা দিয়ে নিজের বাড়ি ঘর করে নিছে। দেখো যে খোঁজ খবর রাখো, তোমরা তো আসো ভাই, আমরা তো মানে বাইরে যেতে পারি না খবরটা নিতে, তোমাদের জন্য এটা ঠিক আছে। হ্যাঁ, এখন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে শিল্পী সমিতির উপরে আমি ওই 3 দিনের যে একটা টাইম দেওয়া হয়েছে, 3 দিনের টাইমে তো চোর তো চুরি করবেই, কত কত আলামত নষ্ট করবে এই 3 দিনে, তাই না? ও কি আলামত সংগ্রহ করবে? করবে না। ওরে তৎক্ষণাৎ ওইখানেই রিমান্ডে নেওয়া উচিত ছিল, পুলিশের কাছে দেওয়া উচিত ছিল।